বিয়ের ২ বছর পর থেকে হঠাৎ করে আমার স্বামী সাদমানের আচরণ বদলে যাওয়া শুরু করলো। আমার কাছ থেকে কেমন যেন দূরে দূরে থাকা শুরু করলো সে। প্রথম দিকে কাজের চাপে সাদমান এমন করছে ভেবে আমি বিষয়টা তেমন করে গুরুত্ব দিইনি। তবে ধীরে ধীরে তার এই হঠাৎ বদলে যাওয়া আরও প্রখর হলো। আমি ফোন দিলে কল রিসিভ করতো না। আমি তার কাছে আসতে চাইলে কাজের বাহানা দেখিয়ে দূরে ঠেলে দিত আমায়। আমার সাথে আগের মতো আর ভালো করে কথাও বলতো না সে। এভাবেই তার অবহেলায় সংসার চলছিল আমাদের। আমার মাঝে মাঝে সন্দেহ হতো, সাদমান কি পরনারীতে আসক্ত হয়ে পড়ল? এসব চিন্তা মাথায় আসতেই বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে উঠত। কতবার যে সন্দেহ থেকে নিজের স্বামীর মোবাইল আমি চেক করেছি তার কোনো হিসেব নেই। ভালোবাসার সবচেয়ে বাজে ব্যাপার হলো এই হারানোর ভয়। প্রিয় মানুষকে হারানোর ভয় আমাদের ঘুম কেড়ে নেয়। প্রতি মুহূর্তে এক অদ্ভুত যন্ত্রণায় দিন পার হয় এই হারানোর ভয়ের কারণে। অশান্ত হয়ে ওঠে হৃদয়, দম যেন বন্ধ হয়ে আসে। তবে আমার সন্দেহগুলো সেই দিন আমার কাছে সত্য প্রমাণিত হলো, যেদিন আমার স্বামী সাদমান আমাকে বলল, নিশাত, আমি তোমার সাথে কোনো বাচ্চা নিতে চাই না। আমি চাই না আমাদের কোনো বেবি হোক। সেই দিন তার এই কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ের 1 বছরের পর থেকেই আমি ফ্যামিলি প্ল্যানিং করতে চেয়েছিলাম। সাদমান অফিস থেকে বাসায় ফিরে আসার পর তাকে বাচ্চা নিতে চাওয়ার কথা বলার সাথে সাথেই সে আমাকে উক্ত কথাগুলো বলল। তার কথাগুলো শুনে আমি নিজের ধৈর্য আর ধরে রাখতে পারলাম না। তার শার্টের কলার ধরে চিৎকার করে সেই দিন আমি বলেছিলাম, কেন চাও না তুমি কোনো বাচ্চা? বুঝতে পেরেছি, আমায় ছেড়ে দিতে চাচ্ছ তুমি। অন্য কাউকে মনে ধরে গিয়েছে, তাই না? বাচ্চা হয়ে গেলে আমাকে ডিভোর্স দিতে সমস্যা হয়ে যাবে, সেই জন্য বাচ্চা নিতে চাচ্ছ না? বিয়ের 2 বছরের মধ্যেই মন উঠে গেল আমার উপর থেকে। এতই অপছন্দ ছিল যখন, তাহলে বিয়ে করে ঘরে এনেছিলে কেন আমায়? সাদমান বিস্মিত নয়নে চেয়ে আমার কথাগুলো শুনে যাচ্ছিল। ও কিছু বলার আগে আমি ওর বুকে ধাক্কা দিয়ে চলে গেলাম। রুমের দরজা বন্ধ করে চিৎকার করে কান্না জুড়ে দিলাম। জীবনে কখনো এত কান্না করা হয়নি আমার। সাদমান রুমের দরজা ধাক্কা দিয়ে অনেকক্ষণ ডাকলো আমায়, কিন্তু আমি আর কোনো জবাব দিলাম না। সেই দিনই সিদ্ধান্ত নিলাম তার কাছ থেকে আমি দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে শোনা যাবে না তার নিঃশ্বাসের শব্দ, পাওয়া যাবে না তার পারফিউমের মাতাল করা ঘ্রাণ। সাদমান আমার কাজিন ছিল, আমার বড় চাচার মেজো ছেলে। সাদমানরা 3 ভাই 1 বোন। বিয়ের আগে থেকে সাদমান পছন্দ করতো আমায়। সাদমানের সকল ভাই বোনেরা সেটা জানতো, আর আমিও সেটা বুঝতে পারতাম। যে কোনো অনুষ্ঠানে আমি যখন সেজেগুজে যেতাম, সাদমান আমার দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকতো। যখনই আমাদের বাসায় আসতো আমার জন্য গোলাপ ফুল, চকলেট কিনে আনতো। একদিন কলেজে আমাকে এক ছেলে বন্ধুর সঙ্গে কথা বলতে দেখে হিংসায় দিক শূন্য হয়ে সেই ছেলেকে সেখানে এলোপাথারি মারা শুরু করেছিল সে। আমার শাসিয়ে বলেছিল, নিশু, আর কোনোদিন যদি তোমাকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমি সব বুঝে না বোঝার ভান ধরে সেই দিন বলেছিলাম, আমি যদি কোনো ছেলের সঙ্গে কথা বলি তাহলে আপনার কি সমস্যা সাদমান ভাই? কে হন আপনি আমার? আমার সেই প্রশ্ন শুনে সাদমান আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কোনো উত্তর না দিয়ে নীরবে সেদিন চলে গিয়েছিল। কিন্তু এর পরদিনই বড় চাচা আর চাচি সাদমান ভাইয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমার বুঝতে আর বাকি রইল না এটা কার কাজ, সে আমার কে হয়। এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এত আয়োজন। পুরো পরিবারের সম্মতিতে 2 মাস পর সাদমান ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। এইভাবেই অতীতের স্মৃতিগুলো মনে করতে করতে কখন যে ভোর হয়ে গেল টেরই পাইনি আমি। হৃদয়ের ভেতরটা হারিয়ে ফেলার ব্যথায় কাতরাচ্ছে আমার। আমার স্বামী এখন আর সে আগের স্বামী নেই। সে এখন আমাকে হারানোর ভয় করে না, আমার থেকে দূরে দূরে থাকে। যে সাদমান আমাকে বুকে না জড়িয়ে ধরে কখনো ঘুমাতো না, সে এখন দিব্যি আমাকে রেখে কাজের বাহানা দেখিয়ে অন্য রুমে ঘুমায়। আমার কণ্ঠস্বর না শুনলে যার দিন পার হতো না, আজ আমার প্রতিটি কথায় বিরক্তিতে তার কপাল কুঁচকে যায়। আমি এক দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছে আলমারি থেকে নিজের সমস্ত কাপড় গুছিয়ে সাদমানকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেলাম। কিন্তু আমি নিজের বাবার বাসায় না গিয়ে নিজের এক বান্ধবীর বাসায় এসে উঠলাম। বাবার কাছে যদি যাই তাহলে বাবা মা আমায় আবার সাদমানের কাছে ফিরে যেতে বলবে। তাই জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আমার বান্ধবী রত্না আমায় সাদমানের কাছে ফিরে যেতে বললেও আমি রাজি হলাম না। আমি ঠিক করলাম পরদিন চাকরির সন্ধানে বেরিয়ে পড়ব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে পরদিনে সাদমান আমার বান্ধবীর বাসায় এসে উপস্থিত হলো। সাদমানের চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় কেঁদেছে। কিন্তু আমার জন্য সে কেন কান্না করবে? সে তো এখন আর আমাকে ভালোবাসে না। আমি রত্নাকে ধমক দিয়ে বললাম, এই, তুই কেন সাদমানকে আমার এখানে আসার কথা জানিয়ে দিলি? একদিনের জন্যও বুঝি নিজের বান্ধবীকে নিজের বাসায় রাখা যেত না? রত্না কিছু বলার আগে সাদমান আমার হাত ধরে টানতে টানতে আমার গাড়িতে নিয়ে বসিয়ে দিল। সারা রাস্তা সে আমার সাথে আর কোনো কথা বলেনি। আমিও যেচে কথা বলতে যাইনি তার সাথে। যার আমার সাথে না থাকলে চলবে, আমার তার সাথে না থাকলে দৌড়াবে।
এভাবে করে আরও 2-3 দিন পার হয়ে গেল। সাদমান এই 2 দিনে প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি আমার সাথে। স্বামী স্ত্রী হয়ে এখন আমরা আলাদা রুমে থাকি। আমিও যাই না এখন সাদমানের কাছে, কোনো অভিযোগ করি না, কোনো আবদার করি না, সেও আমার অভিমান ভাঙানোর কোনো চেষ্টা করে না। এভাবে চলতে থাকলো সময়। একদিন রাতে আমি বিছানায় হেলান দিয়ে বসে গল্পের বই পড়ছি। তখনই হঠাৎ সাদমান একটা ফাইল হাতে আমার রুমে প্রবেশ করলো। কোনো কথা না বলে গম্ভীর মুখে আমার হাতে ফাইলটি ধরিয়ে দিল। ভেতরে কি আছে সেটা চেক না করেই আমি বুঝে গেলাম এটা হয়তো ডিভোর্স পেপার। চোখ থেকে অঝোর ধারে অশ্রুবিন্দু গড়িয়ে পড়লো আমার। আমি আর ধরে রাখতে পারলাম না নিজেকে। সাদমানের বুকে ঝাপটে পড়ে কান্না জুড়ে দিলাম। নিজের ভেতরে জমিয়ে রাখা এতদিনের অভিযোগ, অভিমান সব কিছু এক নাগারে বলে দিলাম আমি। তুমি কেন হঠাৎ বদলে গেলে সাদমান? তুমি না আমায় ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলে? তাহলে এখন কেন ছেড়ে দিতে চাচ্ছ আমায়? আমাকে কি এখন আর সুন্দর লাগে না তোমার কাছে? ওই মেয়ে কি আমার থেকেও বেশি সুন্দর? সাদমান হতভম্ব হয়ে গেল আমার কথা শুনে। আমাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি এত বোকা কেন নিশু? আগে কাগজটা খুলে তো দেখবে। আর কোন মেয়ের কথা বলছো তুমি? আমি কি কখনো তোমায় বলেছি আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি? আমি চোখের জল মুছে বললাম, বলনি, কিন্তু তোমার আচরণে তো সেটাই বোঝা, তাই না? সাদমানের মুখের গম্ভীরতা আরও বেড়ে গেল। সে নিজেই তার হাতে থাকা ফাইল থেকে একটা রিপোর্ট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, পড়ো এটা। তোমার সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে নিশাত। আমি কাঁপা কাঁপা হাতে রিপোর্টটি নিয়ে পড়া শুরু করলাম। রিপোর্টে স্পষ্ট করে লেখা ছিল, সাদমান কখনো বাবা হতে পারবে না। আমার হাত থেকে ঠাস করে রিপোর্টটি পড়ে গেল। আমি অসহায় চোখে পাশে দাঁড়ানো সাদমানের দিকে চেয়ে রইলাম। সাদমান ম্লান হেসে আমার দিকে নিষ্প্রভ চোখে চেয়ে বলল, তোমার মনে আছে নিশাত, আমাদের বিয়ে হওয়ার 6 মাস পর আমার মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল? এরপর থেকে বাবা হওয়ার ক্ষমতা চলে গিয়েছিল আমার। বিষয়টা আমি জেনেছি আরও কয়েক মাস পর। তোমাকে হারানোর ভয়ে এই ব্যাপারে কিছু বলতে পারিনি আমি। যতবার মনে সাহস জুগিয়ে তোমাকে নিজের সমস্যার কথা জানানোর চেষ্টা করেছি, ততবারই তোমাকে হারিয়ে ফেলার আতঙ্কে চুপ হয়ে গেছি আমি। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারিনি। ভেবেছি গোপনে নিজের চিকিৎসা করাবো আমি, কিন্তু যে হাসপাতালে গিয়েছি তারা আমাকে বারবার একই কথাই বলেছে। তবুও দিনের পর দিন নিজের চিকিৎসা চালিয়ে গিয়েছি আমি, তবে কোনো আশানুরূপ ফল পাইনি। একদিকে বাবা না হতে পারার যন্ত্রণা, আরেকদিকে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়ে দিনে দিনে আমার আচরণ বদলে যাওয়া শুরু করলো। না চাইতেও মেজাজ খিটখিটে হওয়া শুরু করলো। তোমাকে কিছু বলতে পারছিলাম না আর সহ্য করতে পারছিলাম না। সেই দিন রাতেও তোমায় আমার অক্ষমতার কথাই বলতে চেয়েছিলাম আমি, কিন্তু সেটা না বলে আমি উল্টো বলে ফেলেছি আমি তোমার কাছ থেকে কোনো বাচ্চাই চাই না। কত বড় আহাম্মক আমি, তাই না? আমিও বুঝতে পারতাম নিশাত, তুমি আমাকে ভুল বুঝতে শুরু করেছ, আমাকে সন্দেহ করা শুরু করেছ। তোমার ভুল না ভাঙিয়ে, তোমার সন্দেহ দূর না করে আমি সেটা আরও বাড়িয়ে তুললাম। যে হারানোর ভয়ে দিনের পর দিন আমি ধুকে ধুকে মরছিলাম, সেটাই হলো। তুমি চলে গেলে আমায় ছেড়ে। আমি নিস্তব্ধ হয়ে সাদমানের বলা সমস্ত কথা শুনে গেলাম। আমার ভেতরের অনুভূতিরা অধৈর্য উৎকণ্ঠিত হয়ে উঠল। নিজের উপর ভীষণ রাগ অনুভূত হলো আমার। একটা বারও নিজের প্রিয় মানুষটার সমস্যার কথা জানার চেষ্টা করলাম না আমি? সে কেন হঠাৎ অন্যরকম হয়ে যাচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা না করে অহেতুক সন্দেহ করে গেলাম দিনের পর দিন। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাদমান এগিয়ে এলো আমার কাছে। আলতো করে আমার গালে হাত রেখে অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমায় ছেড়ে যেও না নিশু, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তুমি হারিয়ে ফেলার যন্ত্রণা সহ্য করতে পারবো না আমি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি সাথে সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম সাদমানকে। অভিমানী গলায় বললাম, এ চিনো তুমি তোমার নিষাদকে? তুমি কি ভাবো হারানোর ভয় শুধু তোমার আছে, আমার নেই? ভীষণ বাজে লোক তুমি সাদমান। আমি এবার সত্যি সত্যি চলে যাব। হ্যাঁ। সাদমানের হাতের বাঁধন আরও শক্ত হলো। আমার গালে গাল লাগিয়ে সে অভিমানী গলায় বলল, আমিও দেখি কিভাবে যাও তুমি। যেখানে যাও তোমাকে ঠিক খুঁজে বের করবো আমি, যেমনটা সেই দিন করেছি। তোমার মোবাইল ফোনের লোকেশন ট্রেস করে তোমায় মুহূর্তের মধ্যে খুঁজে বের করেছি। আমি বিস্মিত চোখে চেয়ে রইলাম সাদমানের দিকে। অথচ আমি ভেবেছি আমার বান্ধবী রত্না ফোন করার কারণে সাদমান বাধ্য হয়েছে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি লজ্জা পেয়ে সাদমানের বুকে মুখ লুকিয়ে বললাম, প্রিয় মানুষকে হারানোর ভয় বুঝি তোমার একাই আছে, আমার নেই? তোমাকে হারানোর ভয়ে কেমন আতঙ্কে দিন কেটেছে আমার বোঝো তুমি? আমার লাগবে না কোনো বাচ্চা, আমার স্বামী আমার কাছে থাকলেই চলবে। সাদমান মৃদু হেসে আমার অধরের মাঝে নিজের অধরের নরম ছোঁয়া দিয়ে বলল, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যে কতটা অসহ্যকর কষ্টদায়ক হয় সেটা প্রতি মুহূর্তে টের পেয়েছি আমি। তোমার থেকে বেশি এই যন্ত্রণা অনুভব করেছি আমি শান্ত কণ্ঠে বললাম। অথচ দেখো, এই হারানোর ভয় আমাদেরকে একে অপরের কাছ থেকে কতটা দূরে সরিয়ে দিল।
সাদমান গভীর দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তার সে চোখে আজ কোনো হতাশা নেই, কোনো বিরক্তি নেই। আমাকে আবারও নিজের প্রশস্ত বাহুডোরে আগলে নিল সে। কিছুটা অপ্রাপ্তি হয়তো থেকেই যায় জীবনে, তবুও আমার আর সাদমানের অশান্ত হওয়ার হৃদয়ে আজ আর কোনো হারানোর ভয় নেই, কোনো আতঙ্ক নেই। এই বা কম কিসে?